যে আপনাকে চাই প্রফেসর সাহেব, শুধু আপনাকে চাই আমার এই জীবনে। আমি সারা জীবন আপনার এই শক্ত বুকটার আলিঙ্গনে আবদ্ধ থেকে নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। আপনার এই পাথুরে মনের ভালোবাসায় আমি নিজেকে রাঙাতে চাই। এই মৌ চৌধুরীর নামটা শুধুমাত্র উজান চৌধুরী নামক মানুষটাতে পরিপূর্ণ হতে চাই। আমি আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না। কথাগুলো বলতে বলতে মৌ কান্নায় ভেঙে পড়ল। সে যে এই নিষ্ঠুর মানুষটার একটুখানি ভালোবাসার জন্য বড্ড বেশি কাঙাল। তো বলতে বলতে মৌ কান্নায় ভেঙে পড়ল। সে যে এই নিষ্ঠুর মানুষটার একটুখানি ভালোবাসার জন্য বড্ড বেশি কাঙাল। তাকে ঘিরেই তো সে নিজের জীবনের সবটুকু সুন্দর স্বপ্ন বুনে ফেলেছে। একটা সুখের সংসার গড়ে তুলতে চেয়েছিল। ঠিক তখনই উজান মৌয়ের খুব কাছাকাছি ঝুঁকে এলো। উজান নিজের কণ্ঠ গম্ভীর করে অন্তত কর্কশ কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, তুমি নিজের মনে মনে যেটা চাও বা যে স্বপ্ন দেখেছ তা উজান চৌধুরী এই জীবনে কোনোদিন পসিবল নয়। বিগত কয়েকটা দিন তোমার সাথে আমি একটু ভালো বিহেভ করেছি বা চকলেট এনে দিয়েছি মানে এই নয় যে আমার ওই শক্ত মনে তোমার জন্য কোনো গভীর ফিলিংস বা ভালোবাসার কাজ আছে। ওটা শুধুমাত্র আমার দায়িত্ব ছিল, অন্য কিছু নয়। এই উজান চৌধুরীকে দেখিয়ে দিবে যে কোনো নারীর মায়া বা ভালোবাসা ছাড়া চিরকাল একাই বেঁচে থাকতে পারে। সো নিজের এই মায়া দয়া করে অন্য কোথাও গিয়ে দেখাও। উজানের এই চরম শেষ বাক্যটি মৌয়ের বুকে তীরের মতো এসে বিঁধল। মৌয়ের হাত পা সমস্ত শক্তি যেন নিমেষে হারিয়ে গেল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধরপড় করে উঠল। চোখ দুটো থেকে অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে তো নিজের মুখ ফুটে আগেই বলেছিল সে বড় অভাগী, বড্ড বেশি ভালোবাসার কাঙ্গাল সে। তবুও কেন প্রতিদিন এই একটি মানুষের দেওয়া কথার তীব্র আঘাতে তাকে এভাবে তিল তিল করে ফুটতে হয়? দুনিয়ার সব কষ্ট সে মুখ বুজে সহ্য করতে পারল, এই একটি মানুষের দেওয়া সামান্যতম অবহেলা সে তার সহ্যের ক্ষমতার বাইরে। ভীষণ ভালোবাসে সে এই পাথুরে মনের মানুষটিকে। তাকে ঘিরে তো নিজের মনের গহীনে একটা পরিপূর্ণ ঘর বাঁধার রঙিন স্বপ্ন বুনেছে সে। অনন্তকাল শুধু তাকে ভালোবেসে যেতে চায়। কিন্তু তার এই পবিত্র স্বপ্ন কি কোনোদিন পূর্ণ হবে? না, সে কি কোনোদিন ঠাঁই পাবে উজান চৌধুরীর হৃদয়ের মণিকোঠায়? উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের নিষ্ঠুর গন্তব্যের দিকে পা বাড়িয়ে অন্ধকারের মাঝে হারিয়ে গেল। মৌ পূর্বের ন্যায় নিথর পাথরের মতো নিস্পন্দন হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণে এক তীব্র যন্ত্রণা তার বুকটা মোচড় দিয়ে উঠল। যন্ত্রণার তীব্র বেগ সহ্য করতে না পারে সে ওখানে শক্ত মেঝের উপর লুটিয়ে পড়ল। বুকটা যেন ফেটে যাচ্ছে তার। অথচ মৌয়ের অভাবে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পরেও উজান একবারের জন্য পেছন ফিরে তাকালো না। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল মৌ, অথচ সেই স্বপ্নের প্রসাদ আজ এক নিমেষে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মেঝেতে বসে চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে উজানের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসার দহন বুঝি এমন ভয়ানক হয়? সে আজ বুঝতে পারছে লোকটার এই সামান্য রুক্ষ কথাতে তার বুকটা এভাবে ভেঙে যাচ্ছে। অথচ 14 বছর আগে যখন শিরিন ওনাকে ধোঁকা দিয়েছিল তখন ওনার ঠিক কতটা কষ্ট হয়েছিল, কতটা যন্ত্রণার পাহাড় বুকে চেপে মানুষটা আজ বেঁচে আছে। কিছুক্ষণ পর মৌ নিজের চোখের জলটুকু মুছে অন্তত ক্লান্ত ও ধীর পায়ে নিজের রুম দিকে হেঁটে গেল। নিস্তেজ অবশ্যইটা বিছানায় এক কোণে এলিয়ে দিল সে। তবে প্রতিদিনের মতো আজ আর সে উজানের ব্যবহৃত বালিশটার দিকে হাত বাড়াল না। মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমানোর সেই চিরচেনা অভ্যাসটা আজ সে জোর করে চেপে রাখল। আজ থেকে সে একাই ঘুমানোর অভ্যাস করবে। কিন্তু এই কঠিন চেষ্টায় সে কতটুকু সফল হবে তা কেবল উপরওয়ালা জানে। সে যে মানুষটা তার সামান্য ছোঁয়াতে বিরক্ত হয় তাকে অন্তত মৌ আর নিজের থেকে চেঁচে জ্বালাতন করতে যাবে না। প্রায় ঘণ্টাখানেক পর উজান অন্তত শান্ত পায়ে রুমে প্রবেশ করলো। ভেতরে ঢোকা মাত্র এক অদ্ভুত থমথমে শূন্যতা এসে গ্রাস করলো তাকে। প্রতিদিন রুমে ঢুকলে যে মেয়েটা প্রজাপতির মতো ডানা মেলে চারপাশ মুখরিত করে রাখতো, আজ সে বড় একটা ছোট্ট ডিম লাইট জ্বালানো। সেই ডিম লাইটের আলোয় লাল, নীল আর সবুজ আলোর মিশ্রণে পুরো রুমটা এক মায়াবী আলো আধারিতে আলোকিত হয়েছে।
উজান ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। ময়ের একদম পাশে বসে তার শান্ত ঘুমন্ত মুখখানের দিকে তাকিয়ে আনমনে ফিসফিসে বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি মিসেস চৌধুরী। আপনাকে আমি হার্ট করতে চাই না, তবে আমাকে নিয়ে আপনার ঘর বাঁধার স্বপ্ন যে আমি পূরণ করতে পারবো, সারা জীবন আমি আপনাকে আগলে রাখবো, কথা দিলাম। তবে ভালোবাসতে পারবো না। উজান খেয়াল করলো অতিরিক্ত কান্নার ফলে মৌয়ের চোখ মুখ একদম ফুলে লাল হয়ে আছে। এমনকি সেই পায়েও তার বড্ড মায়া হলো। সে ড্রয়ার থেকে একটা পেইন কিলার স্প্রে এনে মৌয়ের সেই ব্যথাপ্রাপ্ত পায়ে আলতো করে স্প্রে করে দিল এবং নিজের 2 হাত দিয়ে পরম যত্নে মালিশ করে দিল। সে নিজের এই ছন্ন ছাড়া অভিশপ্ত জীবনে কোনো নারীকে জড়াবে না বলে তো দীর্ঘ এতগুলো বছর নিজের মাতৃভূমিতে পা রাখেনি। কোনোদিন কোনো নারীকে আপন করতে পারবে কিনা বলে বিয়ের মতো পবিত্র শব্দটাকে সারা জীবন এড়িয়ে চলেছে। অথচ আজ পরিবারের নেওয়া একটা ভুলের কারণে এই নিষ্পাপ পুচকে মেয়েটাকে তার পাশে এসে কতই না কষ্ট পেতে হচ্ছে। উজান মালিশ শেষ করে ময়ের মুখের দিকে তাকানোর জন্য যেই না একটু কাছে গেল, আর ঠিক তখনই ঘুমের ঘরে সজোরে নিজের পা চালিয়ে উজানের বুক বরাবর এক মস্ত বড় লাথি বসিয়ে দিল মৌ। উজান সামলাতে না পেরে একদম ছিটকে বেড থেকে নিচের মেঝেতে ধপাস করে পড়ে গেল। মেঝেতে পড়ে গিয়েও কিন্তু উজান একটু রাগ করল না, বরং বুকের উপর হাত রেখে আনমন হেসে উঠল। এটা তো তোর এই পিচ্চি বিড়ালের বাচ্চার রোজগার কাণ্ড। ঘুমের ঘোরে প্রতিদিন রাতে তাকে বউয়ের হাতে চর বা পায়ের লাথি খেতে হয়। তবে কপালে ভালো যে আজ পর্যন্ত বিছানা থেকে নিচে পড়ে যায়নি। আজ প্রথম রেকর্ড হলো। অথচ এই অবুঝ মেয়েটা নিজেই জানে না সে গভীর ঘুমের ঘোরে তার এই গম্ভীর প্রফেসর বরটাকে কতটা ভালোবাসে আর জ্বালাতন করে রাখে। অবশ্য এতে উজানের বিন্দুমাত্র বিরক্ত হয় না, বরং এক অদ্ভুত সুখানুভূতি তার ভেতরে কাজ করে। উজান মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আবারও বিছানায় এগিয়ে গিয়ে অন্তত সাবধানে মৌয়ের নরম কোমরটা নিজের শক্ত 2 হাতে আঁকড়ে ধরল এবং হ্যাঁচকা টানে তাকে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। উজানের সেই পরিচিত ও উষ্ণ ছোঁয়া পাওয়া মাত্র মৌ ঘুমের ঘোরে এক তৃপ্তি নিঃশ্বাস ফেলে কোনো এক অবুঝ পাখির বাচ্চাদের মতো উজানের বুকের ভিতর নিজের পরম সুখ খুঁজে নিয়ে শান্ত হয়ে গেল। পরদিন সকাল। উজান নিজের কালো বাইকটা নিয়ে যেই না ভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলো, অমনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে লেডিস টিচাররা পর্যন্ত সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। করিডোরে এক কোণে দাঁড়িয়ে আড়াল থেকে উজানের এই রাজকীয় এন্ট্রি আর মেয়েদের ওই হাঁ করে তাকিয়ে থাকা পাহারা দিচ্ছিল মৌ। মুখে সে কাল রাতেই বলেছিল বটে যে উজানকে আর বিরক্ত করবে না, কিন্তু এই পাগল মানুষটাকে চোখের আড়াল করে রাখা কি আর তার পক্ষে সম্ভব? সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে উজানকে ইচ্ছে মতো জ্বালিয়ে এসেছে, এখন আবার এখানে চোরের মতো লুকিয়ে পাহারা দিচ্ছে। মৌয়ের মতে বাইরে এই ডাইনি মেয়েগুলো অনেকগুলো চোখ তার হ্যান্ডসাম বরের ওরকম লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু এই মিসেস উজান চৌধুরী বেঁচে থাকতে ওসব মেয়েদের ডাল গোলাতে সে কিছুতেই দিবে না। উজান বাইকটা পার্কিংয়ে রেখে নিজের পার্সোনাল কেবিনের দিকে যেই না পা বাড়াবে, ঠিক তখনই ঝড়ের গতিতে এসে তার সামনে পথ আগলে দাঁড়ালো শিরিন। শিরিন আসলে এই একই কলেজে নতুন জয়েন করা ম্যাম। অবশ্য এই স্বনামধন্য কলেজে তার জয়েন করার একমাত্র প্রধান কারণ হলো উজান চৌধুরী। উজানকে যে কোনো মূল্যে নিজের জীবনে ফিরিয়ে পাওয়া তার এক কুৎসিত উপায় এটা। শিরিন আজ একটা জমকালো লাল রঙের শাড়ি পরে চড়া মেকআপ নিয়ে একদম সেজেগুজে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান ধীর পায়ে হেঁটে আসছিল, কিন্তু শিরিনকে দেখা মাত্র সে তার দিকে এক পলক না তাকিয়ে সোজা তাকে পাশ কাটিয়ে চলে গেল। পুরো করিডর বেশ কয়েকজন স্টুডেন্ট স্টাফ তাদের দিকে তাকিয়েছিল, ফলে সবার সামনে এমন উপেক্ষায় চরম অপমান বোধ করল শিরিন। সে রাগে ক্ষোভে আর দুঃখে আবারও তড়িৎ গতিতে উজানের পিছু নিল, সোজা তার পার্সোনাল কেবিনে গিয়ে পৌঁছলো। উজান নিজের কেবিনে ঢুকে সবেমাত্র চেয়ারে হেলান দিচ্ছিল, ঠিক তখনই অনুমতি ছাড়া ধরপড় করে রুমে আগমন ঘটল শিরিনের। তাকে ভেতরে ঢুকতে দেখা মাত্র উজানের জোড়া ভুরু জোড়া কপাল চওড়া হলো। সে নিজের চোখে সানগ্লাসটা টেবিলের উপর রেখে রাগান্বিত দৃষ্টিতে বাঘের মতো গর্জে তুলে চেঁচিয়ে বলে, এই কাল নিগ্নি, তুই কার পারমিশন নিয়ে আমার পার্সোনাল কেবিনে ঢুকছিস? হ্যাঁ, তোকে কি আমি এখানে আসার কোনো রাইট দিছি? জাস্ট গেট আউট। শিরিন উজানে এমন রুক্ষ ব্যবহারে বিন্দুমাত্র দমে না গিয়ে উল্টো নিজের ওড়নাটা ঠিক করে বলল, জাস্ট সারা বুঝান, তুমি সবসময় আমার সাথে এমন মিসবিহেভ কেন করো বলো তো? আমি মানলাম 14 বছর আগে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য
তুমি বেশি কষ্ট পেয়েছিলে, তাই বলে আজ এত বছর পর তুমি আমার সাথে রোজ এমন থার্ড ক্লাস আচরণ করবে? উজান নিজের চেয়ার ছেড়ে বিদ্যুৎ গতিতে টেবিলের উপর এসে দাঁড়িয়ে কড়া গলায় ধমকে উঠল, ইউ জাস্ট শাট আপ শিরিন। তোর মতো একটা চরিত্রহীন আর খচ্চর মেয়ে চলে যাওয়ার জন্য উজান চৌধুরী নিজের লাইফে কোনোদিন 1 সেকেন্ডের জন্য কষ্ট পায়নি, মনে রাখিস। সো বেশি নাটক না করে এখনই আমার কেবিন থেকে দূর হ, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কিন্তু উজানের এই হিংসাসুলভ রাগী কণ্ঠস্বর শিরিনের মাঝে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের জায়গায় নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সে আর এক পা এগিয়ে গিয়ে উজানের একদম গা ঘেঁষে দাঁড়ালো। এত রেগে যাচ্ছ কেন বেবি? আমি তো তোমায় আজও ঠিক আগের মতো ভালোবাসি। চলো না অতীত ভুলে আমরা দুজনে আবার নতুন করে সব কিছু শুরু করি। ভালোবাসি আর নতুন করে শুরু করা। এই নির্লজ্জ প্রস্তাব শোনামাত্র উজানের মাথার রগ দপ করে উঠল। সে আর এক মুহূর্তে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। মুহূর্তে এগিয়ে গিয়ে নিজের এক হাত দিয়ে শিরিনের গোড়া শক্ত করে চেপে ধরে তাকে দেওয়ালের সাথে রোলে ধরল। নিজের দাঁতে দাঁত পিষে চোখ দুটো লাল করে কটমট করে বলল, ওই কালনাগিনী ভালোবাসা ওয়ার্ড যদি তোর এই অপবিত্র মুখ দিয়ে আর একটা বার রিপিট করিস, তবে তোকে আমি এখানেই খুন করে মাটিতে পুঁতে ফেলবো। আর তুই কী বললি? সব কিছু নতুন করে শিখবি? লাইক সিরিয়াসলি? তোর কি মনে হয় প্রফেসর উজান চৌধুরী তোর মতো অন্যের ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট বা রুচি আছে? উজান শিরিনের মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে তীব্র উপহাস সুরে আবার আওড়াল, যেখানে আমার নিজের ঘরে অলরেডি একটা লাল টুকটুকে আসমানের ডানকাটা পরীর মতো পবিত্র বউ রাজত্ব করছে, সেখানে আমি তোর মতো একটা থার্ড ক্লাস আর সস্তা মেয়ের দিকে চোখ তুলে তাকাবো? এটা তোর এই গোবর মাথায় ভাবলি কী করে শুনি? শিরিন উজানের এই লোহার মতো শক্ত হাতের খাঁচায় আটকে গিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। সে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। উজান থেকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারল। সে মেঝেতে পড়ে গিয়েও কোনো মতে নিজের গলা চেপে ধরে কাঁদতে লাগলো। হঠাৎ করে উজানের মুখ থেকে নিজের ঘরের বউ আর আসমানের পরীর কথা শোনামাত্র শিরিনের আকাশ থেকে পড়ার মতো তীব্র চমকে সোজা হয়ে তাকালো। উজান চৌধুরী বিয়ে করছে অথচ সে নিজেই এ খবর জানে না। সে বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো, বউ মানে? তুমি বিয়ে করছো উজান? কবে, কখন, কাকে বিয়ে করলে? উজান নিজের ঠোঁটের কোণে এক চরম বিজয়ের হাসি ঝুলল। সে পন্টের পকেটে 2 হাত গুজে পা ফেলে আবারও নিজের সেই ঘূর্ণায়মান চেয়ারটার দিকে গিয়ে বসলো। তারপর নিজের ব্ল্যাক সানগ্লাসটা স্টাইল করে চোখে পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে জবাব দিল, আজ থেকে 21 দিন 17 ঘন্টা 34 মিনিট 11 সেকেন্ড আগে। আর উজান চৌধুরী কোনো থার্ড ক্লাস মেয়েকে নয়, ওই কিউট বিড়ালের বাচ্চার মতো পুচকি পরীকে নিজের বউ বানিয়েছে। সো স্টে অ্যাওয়ে ফ্রম মিস শিরিন, নয়তো পরের বার শুধু গলা টেপাতে শেষ হবে না। মাইন্ডেড। শিরিন এবার চিৎকার করে উঠল, কি বিয়ে করছো মানে? আমি মানি না তোমার এই বিয়ে। উজান, তোমায় বউ শুধু আমি হব, আর কেউ নয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উজান খানিকটা সামনের দিকে ঝুঁকে এসে বাঁকা হাসি ফুটিয়ে আড়ল, প্রফেসর উজান চৌধুরী একবার ইউজ করা টিস্যু কখনো দ্বিতীয়বার ইউজ করে না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে তো কোনো জন্মে নয়। উজান চৌধুরীর লাইফে অলরেডি একটা পরী রাজত্ব করছে, সেখানে তোর মতো মেয়ের নোংরা ছায়া তো ভুলেও আর আমার উপর পড়বে না। এরপরে যদি নেক্সট টাইম তুমি আমাকে বা আমার পার্সোনাল লাইফে কোনো রকম ডিস্টার্ব করতে আসিস, তবে আমার ওই বিড়ালের বাচ্চাকে তোর পিছনেই লেলিয়ে দেবো। উজান যদি হাত থেকে হয়তো তুই কোনো মতে বেঁচে ফিরতে পারলেও, কিন্তু মিসেস উজান চৌধুরীর হাত থেকে তোর ছাড়া পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মাইন্ডেড। কথাটা শেষ করে উজান আর কোনো সুযোগ না দিয়ে শিরিনকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কেবিন থেকে বের করে দিল। তারপর ধীর পায়ে এসে নিজের ঘূর্ণিয়মান চেয়ারটা কথাটা শেষ করে উজান আর কোনো সুযোগ না দিয়ে শিরিনকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কেবিন থেকে বের করে দিল। তারপর ধীর পায়ে এসে নিজের ঘূর্ণিয়মান চেয়ারটায় আরাম করে বসলো। নিজের চোখ দুটো বন্ধ করে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে শান্ত স্বরে আনল, পিচ্ছি এদিকে এসো। কিন্তু কেবিনের ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। উজান আগের মতোই চোখ বন্ধ করে রাখা অবস্থায় এবার গলার স্বর কিছুটা গম্ভীর করে বলে উঠল, কী হলো পুচকে বিড়ালের বাচ্চা? নিজের থেকে লক্ষ্মী মেয়ের মতো সামনে আসবে, নাকি আমি নিজে গিয়ে টেনে নিয়ে আসবো? কড়া নির্দেশ শোনা মাত্র কেবিনের এক কোণে
থাকা বড় পর্দার আড়াল থেকে গুটি গুটি পায়ে ভেজা বেড়ালের মতো বের হয়ে এলো মৌ। তার ড্যাব ড্যাব করা বড় বড় চোখ দুটো তখন এক আকাশ বিস্ময় আর কৌতূহল। সে উজানের এই কেবিনে আসার অনেক আগেই এখানে এসে লুকিয়েছিল, অথচ মানুষটার চোখ বন্ধ রেখে তাকে এক নজর না দেখে একদম নিখুঁতভাবে বুঝে ফেলল মৌ এখানে আছে। উজান আর নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মৌয়ের সামনে গিয়ে এক ঝটকায় মৌকে দুহাত উঁচু করে তার সামনে থাকা বড় টেবিলটার উপর বসিয়ে দিল। তারপর সে নিজেও আবারও নিজের চেয়ারটায় গিয়ে আরাম করে বসলো। মৌ তখন উজানের এই জাদুঘরি কাণ্ডের দিকে পুরো হা করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উজান শব্দহীন হাসলো। মৌ আবার অন্তত মিনমিন স্বরে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি কীভাবে বুঝলেন যে আমি ওই পর্দার আড়ালে লুকিয়েছি? তুমি যে শুধু এখানে লুকিয়ে আছো, উজান চৌধুরী কেবল এতটুকু জানে না। তুমি যদি আমার নজর থেকে 10 মাইল দূরেও থাকো না কেন, তবুও কোনো রকম দ্বিধা ছাড়াই উজান চৌধুরী বলে দিতে পারবে এই পুচকে বউটা সেখানে বসে বসে কী ফাজলামো করছে। মৌ আবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করলো, অন্তত আকুল ও নরম সুরে প্রশ্ন করলো, প্রফেসর সাহেব, আপনি তো আমায় একটু ভালোবাসেন না, তাহলে কেন আমার এতটা আমার প্রতি আগমন আপনি আগের থেকে টের পেয়ে যান? কেন আমাকে সবসময় আগলে রাখেন? কেন আমার কষ্টে আপনি কষ্ট পান? মৌয়ের মুখে ভালোবাসা অবুঝ প্রশ্নটা শোনামাত্র উজানের মুখে সেই চতুর এক হাসি নিমেষে উধাও হয়ে গেল। সে গম্ভীর গলায় মনে করিয়ে দিল, গত রাতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিসেস চৌধুরী? কথাগুলো বলে মৌ এর ফর্সা মুখটা আবার এক নিমেষে বেলুনের মতো চুপসে গেল। ঠিক তখনই কাল রাতে উজানের সেই নিষ্ঠুর ও পাথরের কথাগুলো তার কানের কাছে কুম্ভকর্ণের মতো বিকট শব্দে বাজতে লাগলো। তার বুকের ভেতরে আবারও অভিমান ভারী হয়ে উঠল। মৌকে ওভাবে চুপ হয়ে যেতে দেখে উজান নিজের হাতঘড়ির দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় কড়া নির্দেশ দিয়ে বলল, বিকেলে বান্ধবীদের সাথে বাইরে ফুচকা খাওয়ার যে প্ল্যানিং করছো ওটা এখনই ক্যান্সেল করো। আমি বাসায় ফেরার সময় নিজে তোমার জন্য ফুচকা নিয়ে যাবো। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোম আমরা যে একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, এই সত্যিটা যেন কলেজের কোনো স্টুডেন্ট বা টিচার ভুলেও জানতে না পারে। বুঝতে পেরেছ? মৌ নিজের ফুলানো গালটা আরও এক কাঠি বাড়িয়ে উজানের কড়া নির্দেশ শুনে বাধ্য মেয়ের মতো শুধু আলতো করে মাথা নাড়ল। উজান হঠাৎ উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে দাঁড়াতে দেখে মৌ টেবিল থেকে নেমে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু উজান কিছু বুঝে ওঠার আগে এক তীব্র আকুলতা মৌ দুহাত বাড়িয়ে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল। উজানের শার্টের বুকটা নিজের ছোট ছোট হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরে অন্তত কাতর ও ভাঙা গলায় বলে উঠল, আপনাকে আমি আমাকে আপনি ভালোবাসেন না সেটা না হয় মেনে নিলাম, কিন্তু দোহাই আপনার কখনো ওই আমিটাকে একা করে মাছ ধরিয়ে ফেলে দিয়ে চলে যায়েন না। আপনাকে যে আমি নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আপনিহীনা এই দুনিয়ায় আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার মনের ভিতরে আমার জন্য ভালোবাসা না থাকলেও চলবে। শুধু আমি আপনার বউ হয়ে আপনার নামের পাশে বেঁচে থাকতে চাই। আমার এই একটা মাত্র অধিকারটুকু অন্য কোনো নারীকে দিয়েন না। আমি অন্য কারো বুকে আপনাকে কিছুতেই সহ্য করতে পারবো না। মরেই যাব আমি। উজান তীব্র চমকে উঠে মৌয়ের দিকে তাকালো। হুট করে এই মেয়েটার কী হলো সে কিছুই বুঝতে পারল না। মৌয়ের এই আকুল আর্তনাদ হারানোর ভয় এক পলকে উজানের ভিতরে এক পুরুষালী অহংকার যেন নাড়িয়ে দিল। সে নিজের অজান্তে মৌয়ের পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো এবং তার মাথায় হাত রেখে অন্তত ফিসফিসে জিজ্ঞেস করলো, কী হয়েছে পিচ্ছি? মৌ কোনো কথা বলল না। সে শুধু উজানের বুকে নিজের মুখটা আরও গভীরভাবে গুজে দিল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে নিজের দুহাত দিয়ে মৌয়ের চিবুকটা আলতো করে উঁচিয়ে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখ তুলতে দেখল মৌয়ের বড় বড় চোখ দুটো চোখে অশ্রু চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলে বুঝি শ্রাবণের ধারা নামবে। মেয়েটার চোখের এই নোনা জল উজান কোনোভাবেই সহ্য করতে পারে না। কিন্তু কেন? উজান নিজের মনে এক মস্ত বড় প্রশ্নের সম্মুখীন হয়। সে তো মনে মনে মৌকে নিজের বউ হিসাবে স্বীকার করতে চায় না। মৌ তার জীবনে কেবল একটা বড় দায়িত্ব আর ফ্যামিলির চাপে দেওয়া এক বন্ধন মাত্র। তাহলে কেন এই মেয়ের সামান্য দুফোঁটা জল দেখতে
তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার করে। এটা কি শুধুই অধিক দায়িত্ববোধ, নাকি নিজের অজান্তে এই পুচকে বিড়ালের বাচ্চার জন্য তার পাথরের মনে এক মায়াজাল তৈরি হচ্ছে? উজান আর বেশি দূর ভাবতে পারল না। এসব গভীর অনুভূতি নিয়ে ভাবা তার নিজের তৈরি করা রুলসের বাইরে। তবুও বারবার এই মেয়েটার মায়াবী মুখটা তার মাথায় ঘুরঘুর করে। হঠাৎ নিজের ভাবনার ঘোট কাটাতে মৌ স্থির দৃষ্টিতে গিয়ে থামলো। মৌয়ের শুকনো স্নান ঠোঁট দুটো দিকে। পিচ্ছি, কথা বলছেন না কেন? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? মৌ এবার ছোট্ট বাচ্চাদের মতো উজানের শার্টে বুকে নিজের নাকটা ঘষে মুছে নিল। আপনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে চাচ্ছে। আপনি যদি আমাকে নিঃস্ব করে চলে যান তাহলে আমি বাঁচব কীভাবে? মৌ উজান মৌয়ের মুখে এমন বোকা বোকা কথা শুনে মৃদু হাসলো। সে মৌয়ের কপালে আলতো করে নিজের আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়ে বলল, মিসেস উজান চৌধুরীর মুখে এমন দুর্বল কথা তো একদম মানে না। সে তো অত সহজে ভেঙে পড়া মেয়ে নয়। আজ হঠাৎ কী হলো? আপনার এত স্বাদের প্রিয় জিনিস বাইরে থেকে কেউ এসে কেড়ে নিতে চাইলে কি আপনি তাকে ওভাবে সহজে ছেড়ে দেবেন? প্রশ্নই আসে না। মৌ এক ঝটকায় উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়েল। সে নিজের নাকটা উঁচিয়ে বেশ কড়া গলায় তেজ দেখে বলল, যেখানে আমি আমার ইউজ করা একটা সামান্য সুতা কখনো কাউকে দেব না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার কোনো প্রশ্ন ওঠে না। দেখে নেব আমি ওই ডাইনি দুটোকে। আমার বরের দিকে নজর একটা মাথার চুল টেনে একদম ছিঁড়ে কদম ফুল বানিয়ে দেবো। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত দুটো মুঠো করে কথাটা বলল মৌ। অতিরিক্ত রাগের কারণে এই মুহূর্তে তার ফর্সা নাগের ডগাটা একদম পাকা টমেটোর মতো টকটকে লাল হয়ে গেছে। তবে পরক্ষণে উজানের মুখের দিকে তাকিয়ে সে হুট করে মিষ্টি হাসি ফুটিয়ে আদুরে স্বরে আরল, ভীষণ ভালোবাসি আপনাকে দুলহা যান। আপনি শুধু আমার, অনলি এই মৌ চৌধুরী, আর কারো না। এই কথাটা বলে মৌ সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। উজানের সামনে নিজের লজ্জাটুকু আড়াল করতে সে এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো। উজান তার ওই চপল ও পাগলাটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের মনের এক তৃপ্তির মুচকি হাসল। তারপর নিজের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য করিডোরের দিকে বেরিয়ে গেল। ক্লাস শেষ হতে মৌ আর মেহেক হাফ টাইমে বিরতির সাথে ক্যাম্পাসের মেইন ক্যান্টিনের দিকে চলে গেল। দুজনে মিশে হালকা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আড্ডা শেষ করে ক্যান্টিন থেকে বের হলো। মৌ মেহেরের কাঁধে নিজের একটা হাত রেখে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশ্য ক্যাম্পাস ঘুরে দেখা কথাটা বললে ভুল হবে, কারণ মৌয়ের চোখ দুটো আসলে পুরো মাঠ জুড়ে ছদ্মবেশে শুধু তার গম্ভীর প্রফেসর বর উজান চৌধুরীকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই এক ঝোড়ো বাতাসের মতো হুট করে পাশ থেকে কেউ একজন এসে চরম শক্ত করে মৌয়ের ফর্সা কবজিটা আঁকড়ে ধরে এক মস্ত হ্যাঁচকা টান দিল। আচমকা এমন আতঙ্কিত হিংস্র হামলায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল। তবে পরের মুহূর্তে যখন সে নিজেকে সামনে নিয়ে চারপাশে চোখ মেলল, দেখল অতি পরিচিত বকে যাওয়া লম্পট ছেলে জিহাদ অন্তত নির্লজ্জের মতো তার সামনে দাঁড়িয়েছে। তার ঠিক এ ধস্তাধস্তি চোখের পলকে তাদের দুজনের কেন্দ্র করে চারপাশে ডজন ডজন স্টুডেন্ট এসে এক মস্ত বড় গোলবৃত্ত তৈরি করে ভিড় জমালো। মেহের মৌকে ওভাবে আটকে পড়তে দেখে দূর থেকে এক প্রকার দৌড়ে মৌয়ের পাশে এসে দাঁড়ালো। মৌ তখনও নিজের জায়গায় পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়েছে। সে আসলে ৮-১০টা সাধারণ মেয়ের মতো নয়, বরাবর একটু উন্নত ছেলেদের সাথে অযথা মাখামাখি, ছেলেদের কাছা থাকা বা ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করা সে ছোটোবেলা থেকে একদম পছন্দ করে না। সেখানে এই ভর দুপুরে পুরো কলেজের মাঝখানে দাঁড়িয়ে জিহাদ নামের এই ছেলে তার হাত স্পর্শ করার ধীরতা দেখেছে। এই ভাবতে ময়ূর ফর্সা কপালে রাগের এক তীব্র চড়া ঝিলিক ফুটে উঠল। এই ছেলেটা গত প্রায় ২ মাস ধরে ক্লাসে কিংবা করিডোরে শুধু মৌয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে। অবশ্য মৌ এর আগে এসবে তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তার মতো সুন্দরী মেয়ে দিকে ক্যাম্পাসের কত বন্ধুই হা করে তাকিয়ে থেকে। ওসব নিয়ে মাথা ঘামানোর অত ফালতু সময় তার নেই। কিন্তু আজ এই ছেলেটার কোন সাহসে, কার প্রশ্রয়ে সবার সামনে তার হাত টেনে ধরার মতো এত বড় আস্পর্ধা দেখলো? মৌ মনে মনে সেটাই ভাবছিল। হঠাৎ করে সবার সামনে মুখে
মুখে গুঞ্জন থামিয়ে জিহাদ অন্তত নাটকীয় কায়দায় মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর পকেট থেকে একটা বড় টকটকে লাল গোলাপ মৌয়ের দিকে বাড়িয়ে দিয়ে পুরো মজনু ইসলাম বলে উঠল, আই লাভ ইউ মৌ। তোমাকে আমি সত্যি সত্যি অনেক ভালোবাসি। বিগত 2 মাস প্রতিদিন তোমার এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু মন থেকে কিছুতেই বলতে পারিনি। আজ সবার সামনে এই সাহসটা করেই ফেললাম। প্লিজ আমার এই পবিত্র ভালোবাসাটাকে তুমি অ্যাকসেপ্ট করো। জিহাদের এই ফিল্মি স্টাইলের প্রপোজাল দেখা মাত্র চারপাশ থেকে উৎসুক স্টুডেন্ট কড়া তালিয়ে শীষ দেওয়ার বিকট শব্দ ভেসে আসলো। মেহের এই পরিস্থিতি থেকে নিজের শুকনো ঢোক গেল। সে মোহের ভিতরের রূপটা আসল রূপটা খুব ভালো করে চেনে। তাই সে বুঝতে পারছে তার এই ক্যাম্পাসে খুব বড় রকমের একটা তুফান বা কালবৈশাখী ঝড় আসতে চলছে। ঠিক তখনই মেহের ভাবনার মাঝে হুট করে বাঘিনীর মতো গর্জে উঠল মৌ। সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে জিহাদের ওই হাঁটু গেড়ে বসা মুখের গাল বরাবর সজোরে ব্যাক টু ব্যাক কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আচমকা এমন থাপ্পড়ের জন্য জিহাদের হাতের গোলাপ ফুলটা মাটিতে ছিটকে গেল। মৌ এবার নিজের পুরো গলাজ্জ দিয়ে রাগে কাঁপতে কাঁপতে চেয়েছিল, ভালোবাসা তোর পিছনে দিয়ে ঘুরবো, মাঝ বরাবর একটা লাথি মারবো যে জীবনে কোনো দিন মেয়ে তো দূরের কথা, কোনো হিজড়া তোর দিকে ফিরেও তাকাবে না। সবার সামনে এমন থাপ্পড় আর কড়া কড়া গালি খেয়ে জিহাদ চট করে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চেয়েছিল, হোয়াট মৌ, তুমি এটা কি করলে? তোমাকে আমি প্রপোজ করলাম আর তুমি সবার সামনে একসেপ্ট না করে সবার সামনে আমাকে এভাবে ইনসাল্ট করছো। মৌ এবার নিজের মুখটা বাঁকিয়ে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দিল, আহারে আমার সোনা, তোকে কি আমি বলেছিলাম আমাকে প্রপোজ কর? 7 ঘাটের পানি খাওয়া 7 বেটির সাথে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে অ্যাকসেপ্ট করার চেয়ে সারা জীবন একাকী সিঙ্গেল হয়ে ইন্তেকাল করা আমার জন্য 1000 গুণ ভালো। লুচ্ছা ছেলে একটা। জিয়াদ এবার চরম রাগান্বিত অপমানিত বোধ করে আঙ্গুল উঁচে বলল, মৌ, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আর তুমি কিসের ভিত্তিতে কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আমাকে এভাবে সবার সামনে খারাপ ছেলে বলছে? হ্যাঁ, চুপ কর শালা। তোর মতো 1000টা ছেলের চেয়ে 1000 গুণ বেশি হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা পার্সোনাল ভাবে আছে আমার নিজের জীবনে আছে। সব বেশি কথা না বলে দূরে থাক। কথাটা বলা মাত্র মৌ সকলের সামনে জিহাদের বুকে ধাক্কা দিয়ে তাকে একপাশে ফেলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মেহেরের হাতটা শক্ত করে ধরে হনহন করে ওখান থেকে চলে গেল। এদিকে জিয়াদ তার করুণ ধুলাই খাওয়া অবস্থা দেখে ক্যাম্পাসের বাকি স্টুডেন্টরা আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবার সামনে পাওয়া এই চরম অপমান জিয়াদ কোনোভাবেই মেনে নিতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে চরম হিংসার দিকে মৌয়ে চলে যাওয়ার দিকে পথের দিকে তাকিয়ে দাঁতের দাঁত পিষে বিড়বিড় করে বলল, এই জিহাদকে রিজেক্ট করলি তুই মৌ? এর পরিমাণ যে কতটা ভয়াবহ হবে তা তুই কল্পনা করতে পারবি না। তোকে এই অপমানের শাস্তি আমি হাড়ে হাড়ে পেতে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রফেসর উজান চৌধুরী পর্ব 5। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।